হ্যালো স্টুডেন্টস, আমার নাম চন্দ্রদীপ সরকার। আমি এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেসের সিনিয়র মেন্টর। আমি মেন্টর ফর আইএএস। তো আজকে আমি তোমাদের ইকোনমিক্সের ওপরে একটা স্পেশাল সেশন আজকে কন্ডাক্ট করব। এই সেশনে আমি জাস্ট একটা ছোট্ট ভিডিওতে ইকোনমিক্স কি সেই জিনিসটা তোমাদের বোঝাবো। খেয়াল রাখতে হবে, আমাদের সিলেবাসে কিন্তু আছে ইন্ডিয়ান ইকোনমি, আমাদের সিলেবাসে কিন্তু ইকোনমিক্স নেই। এই ছোট্ট টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের সমস্তভাবে হেল্প করবে যে কোনো পরীক্ষার জন্য। ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, সিজিএলসি, এইচএসএল, এমটিএস, পুলিশ, সমস্ত পরীক্ষাতেই তোমাদের হেল্প করবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওটা আমি বাইলিঙ্গুয়াল বানিয়েছি, ইংলিশ এবং বাংলাতে। চলো, ফর উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথমে যেটা আমি আজকে তোমাদের ফোকাস করব সেটা হচ্ছে যে লেটস স্টার্ট উইথ দ্য কোশ্চেন, হোয়াট ইজ ইকোনমিক্স বা অর্থনীতি কি। দেখো, পরিষ্কার ডেফিনেশনে এখানে বলছে দ্য স্টাডি হাউ সোসাইটিজ ইউজ স্কার্স রিসোর্সেস, অর্থাৎ সমাজ কিভাবে তার সীমিত সম্পদ ব্যবহার করে টু প্রডিউস ভ্যালুয়েবল কমোডিটিস অ্যান্ড ডিস্ট্রিবিউট দেম অন পিপল। অর্থাৎ এখানে বলতে চাইছে যে সমাজ কিভাবে সীমিত সম্পদ, প্লিজ এই কথাটার দিকে খেয়াল রাখো, স্কার্স রিসোর্সেস টু প্রডিউস ভ্যালুয়েবল কমোডিটি, মূল্যবান পণ্য উৎপাদন করার জন্য, এবং সেগুলি মানুষের ভেতরে কিভাবে বিতরণ করে। এবং এখানে সব থেকে তিনটে শব্দ যেটা জরুরি আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে সীমিত সম্পদ, একটা হচ্ছে মূল্যবান পণ্য, আর একটা হচ্ছে মানুষের ভেতর বিতরণ করে। দেখো, সহজ কথায় যদি আমি ইকোনমিক্সের ডেফিনেশন দেখি তাহলে তোমরা এনসিইআরটি তে দেখতে পাবে এটাকে বলা হচ্ছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ দেখো, সম্পদ সবসময় কিন্তু সীমিত হয়, রিসোর্সেস সবসময় স্কার্স হয়। এটা বোঝার আগে আগে আমি এটা বোঝার চেষ্টা করি কি রিসোর্সেস মানে কি। দেখো, রিসোর্সেস এর মানে হচ্ছে এনিথিং, এনিথিং, এমন কোনো জিনিস যেটা আমরা ব্যবহার করি সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। এনিথিং দ্যাট উই ইউজ ফর ডেভেলপমেন্ট। অর্থাৎ আমি যদি দু একটা এক্সাম্পল দিই রিসোর্সেসের, তার কি মানে দাঁড়াবে, যেমন একটা তুমি উদাহরণ দিতে পারো, জল, ওয়াটার ইজ আ রিসোর্স, সয়েল ইজ আ রিসোর্স, মানি ইজ আ রিসোর্স, আমাদের বুদ্ধি, ইন্টেলেক্ট, এগুলোও কিন্তু রিসোর্স। দেখো, এই জিনিসগুলো আমরা সাধারণত আমরা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করি। মানি বলো, ইন্টেলেক্ট বলো, জল বলো, সয়েল বলো, মাটি বলো, সবকিছুই। তো এগুলো সবই কিন্তু সীমিত। ওয়াটার কখনোই আনলিমিটেড নয়, মানিও আনলিমিটেড নয়, সয়েলও আনলিমিটেড নয়। এবং ব্যাপারটা এটা, একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে আমরা কিভাবে এই সীমিত সম্পদগুলো ব্যবহার করি এখান থেকে মূল্যবান জিনিস তৈরি করার জন্য। অর্থাৎ আমরা কিভাবে কোনো মূল্যবান পণ্য তৈরি করতে পারি এই জিনিসগুলো থেকে, ঠিক আছে, এবং সেটা সাধারণ মানুষের ভেতরে আমরা বিতরণ করি। যেমন দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন জল। আমরা কি করছি, আমরা যে কোনো নদী নালা থেকে জল নিচ্ছি এবং সেই জলটাকে পিউরিফাই করছি এবং সাধারণ মানুষের ভেতরে বিক্রয় করছি। তো একটা জিনিস দেখো, এই যে এই জল, যেটাকে আমি কিন্তু, যেটা আগে ফ্রি ছিল সেটাকে আমি একটা ভ্যালুয়েবল কমোডিটি, যার একটা ভ্যালু আছে, তাতে কিন্তু পরিণত করলাম এবং সেটা মানুষের ভেতরে বিতরণ করলাম। তো এইটাকেই বলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক্সের প্রসেস। এবার একটা জিনিস দেখো, এখানে একটা শব্দ আমি লিখেছি, সেটা হচ্ছে চয়েসেস। এটা খুব ইম্পর্টেন্ট, চয়েসেস। কেন আমি বারবার করে এই কথাটা বলছি চয়েসেস, তোমাদের আমি একবার বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, চয়েসেস আমি কেন বলছি, যে দেখো, ধরো তোমার কাছে 15,000 টাকা আছে। এবার এই টাকাটা তুমি কিভাবে ব্যবহার করবে, অর্থাৎ ধরো তুমি একটা ফোন কিনলে গেম খেলার জন্য, এটা হতে পারে, বা তুমি 15,000 টাকা দিয়ে কোনো এডুকেশনাল কোর্স করলে। এবার ব্যাপার হচ্ছে আমাদের এই চয়েসটা নির্ভর করে, আমাদের এই চয়েসের ওপরে নির্ভর করে যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জীবনকে কোন দিকে পরিচালিত করছি। আমি অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি 15,000 টাকা নিয়ে একটা ভালো এডুকেশনাল কোর্স করলে, সেখান থেকে কিছু শিখলে এবং আরো কিন্তু তুমি 4টে কি 10টা মানুষকে সেই জিনিসটা শেখালে। তাহলে দেখো, এই জিনিসটাই, যে এই শিক্ষাটা, এই সম্পদটাকে আমরা কিভাবে ব্যবহার করলাম, এবং তুমি সেই সম্পদটা ব্যবহার করে যখন 4টে মানুষকে শেখাচ্ছ এবং তার বিনিময়ে
কিছু অ্যামাউন্ট অফ টিউশন ফি নিচ্ছ এবং সাধারণ মানুষের ভেতরে সেটা বিতরণ করছো, সেটাই কিন্তু অর্থনীতির আওতাতে পড়ে যাচ্ছে। তো এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বলে হচ্ছে ইকোনমিক্সের একটা জেনারেল ডেফিনেশন। এবার দেখো একটা জিনিস আমি বলি বারবার করে, যে এখানে প্লিজ এই জিনিসটা পড়ো তোমরা, রিসোর্সেস আর অলওয়েজ স্কার্স অ্যান্ড হিউম্যান বিং হ্যাভ আনএন্ডিং নিডস, সো দেয়ার ইজ নিড টু প্রায়োরিটাইজ নেসেসারি চয়েসেস, বাট অ্যাজ টাইম চেঞ্জেস হিউম্যান নিডস চেঞ্জ। অর্থাৎ কি বলতে চাইছি, সম্পদ সবসময় সীমিত এবং মানুষের চাহিদার অশেষ, চাহিদার তো শেষ নেই, তাই প্রয়োজনীয় পছন্দগুলিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চাহিদা পরিবর্তিত হয়, তাই অর্থনৈতিক স্থান কাল সরণিতে একটি অনুশীলন বলা যেতে পারে। তাই কি বলছে, সো ইকোনমি ক্যান বি কল্ড অ্যাজ অ্যান এক্সারসাইজ ইন দ্য স্পেস টাইম কন্টিনিউম। অর্থাৎ দেখো একটা জিনিস বলছি, আমাদের চাহিদার কিন্তু শেষ নেই। যখন আমার বয়স 5, তখন আমি একটা কিন্তু খেলনা, একটা রিমোট কন্ট্রোল গাড়ি এসব চাইছি। কিন্তু যখন আমার বয়স 15, আমি কি চাইছি বলতো, আইফোন। যখন আমার বয়স 25, আমি কি চাইছি বলতো, একটা বাইক। যখন আমার বয়স 30 কি 35, আমি কার চাইছি। তো ব্যাপার হচ্ছে দেখো, আজকে যদি এই 5 বছর বয়সের ছেলেটাকে বা 35 বছরের ছেলেটাকে যদি তুমি একটা রিমোট কন্ট্রোল গাড়ি দাও, তাহলে কিন্তু চলবে না। তো একটা জিনিস বুঝতে হবে যে আমাদের পছন্দটা কিন্তু পুরোপুরি টাইমের ওপরে নির্ভর করে। আমাদের বয়সের সাথে আমাদের চয়েসেস বা আমাদের পছন্দের কিন্তু একটা খুব ক্লোজ কোরিলেশন আছে। এটা প্লিজ ভুলবে না, এটা খেয়াল করো, আমাদের পছন্দের সাথে আমাদের বয়সের কিন্তু খুব ক্লোজ কোরিলেশন আছে। ওই জন্য বারবার বলছে যে ইকোনমি ক্যান বি অ্যান এক্সারসাইজ ইন দ্য স্পেস টাইম কন্টিনিউম। এবং আমাদের চাহিদার কিন্তু সত্যিই শেষ নেই, আমাদের প্রচুর চাহিদা। আমাদের আজকে এই লাগবে, কাল সেই লাগবে, কাল সেই লাগবে, এবং চাহিদার পরিবর্তন প্রত্যেকটা টাইম অনুযায়ী হয়। তাই এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ অর্থনীতির কাছে, কি প্রত্যেকটা মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে কিন্তু অর্থনীতি চেঞ্জ হতে থাকে, তার চয়েসেস চেঞ্জ হতে থাকে, এবং তার চয়েসেস যখন চেঞ্জ হয়, তার কিন্তু জিনিসপত্রের রিকোয়ারমেন্টও চেঞ্জ হতে থাকে। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে যেমন আমার এজ, সেরকম আমার চয়েসেস, এবং সেরকম কিন্তু আমার ইকোনমিক ডিমান্ড, অর্থনৈতিক চাহিদাও কিন্তু আমার বয়সের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তো এই ইকোনমিক্স নিয়ে সব থেকে বেশি রিসার্চ কিন্তু হয় ভারতবর্ষে। প্রথমবার, অনেকেই তোমরা জেম কিনসের নাম শুনেছো, জন মায়াট কিনসের নাম শুনেছো, সবাই হয়তো অ্যাডাম স্মিথের নাম শুনেছো, কিন্তু এদেরও আগে যে জিনিসটা কোথাও উল্লেখ করা হয় না, প্রথম ইকোনমিক্স নিয়ে প্রথম রিসার্চ হয় কিন্তু আমাদের এই মহান দেশ ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়াতে। কি লিখছে এখানে দেখো, আমি বলে দিই, অর্থনীতির ওপরে প্রথম উল্লেখযোগ্য অধ্যয়ন ভারতেই হয়েছিল। প্রাচীনতম অর্থনীতির গ্রন্থ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, অর্থশাস্ত্র। এবার একটা জিনিস দেখো, আমি ইংলিশেও লিখে দিয়েছি, বাংলাতেও লিখে দিয়েছি, যে ওল্ডেস্ট ট্রিটিস অফ ইকোনমি হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য 6th century BC অর্থশাস্ত্র। তো চাণক্য প্রথম 6th century BC তে কিন্তু অর্থশাস্ত্রতে ইকোনমিক্সের কনসেপ্টটা দিয়ে গেছিলেন। কি বলেছিলেন, অর্থ, এই কথাটার মানে হচ্ছে ভ্যালু। ভ্যালু কি, দেখো একটা জিনিস বলি, ভ্যালু এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে তুমি একটা জিনিস দেখো, একটা আমাদের সমাজ কিরকম, আমাদের সমাজ কিন্তু আমাদের আমাদের পুরোপুরিভাবে একটা ভ্যালু বেসড সোসাইটি আমরা তৈরি করেছি। ভ্যালু বেসড সোসাইটি, আমি লিখছি শব্দটা, ভ্যালু বেসড সোসাইটি। এটা কি জিনিস, দেখো একটা জিনিস আমি তোমায় পরিষ্কার বলছি, তুমি দেখবে ব্যাংক তোমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, এবার তুমি ধরো বললে আমি ডক্টর, তার মানে তুমি একটা ঠিকঠাক ভালো ইনকাম করো, অবভিয়াসলি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাংকের কাছে তুমি একটা ভ্যালুয়েবল কাস্টমার। তো মানে ব্যাপারটা কিরকম বলতো, ব্যাপারটা এটা যে আমাদের আমাদের প্রত্যেক আমাদের ইনকাম থেকে, তার কন্ট্রিবিউশন থেকে, তার ইনকাম থেকে একটা ভ্যালু সেট হয় কিন্তু, ঠিক আছে। অর্থাৎ দেখো, আমি যদি অর্থশাস্ত্র এই স্পেশালি এই কথাটা বলি, অর্থশাস্ত্রের কথা, এখানে লেখা আছে কি, দ্য বুক টক্স অ্যাবাউট ম্যানেজমেন্ট অফ মেটেরিয়াল প্লেজার্স অ্যান্ড অলসো স্টেট ক্রাফট। মেটেরিয়াল প্লেজার্স মানে কি বলতো, দেখো আমাদের
আমাদের কমফর্ট, আরাম, এটাকে ইকোনমিক ডেফিনেশনে বলে স্ট্যান্ডার্ড অফ লিভিং। তুমি যত ইনকাম বেশি করবে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং তত হাই হবে, ঠিক? তুমি যত ইনকাম কম করবে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং তত লো হবে। অর্থাৎ আমি যদি সহজে বোঝাই তোমাকে এই ডিফারেন্সটা কি, ধরে নাও একটা লোক যে 10 টাকা ইনকাম করছে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং একরকম, যে 1 লাখ টাকা ইনকাম করছে তার একরকম, যে 1 কোটি টাকা ইনকাম করছে তার একরকম। তো তুমি যত হাই লেভেল অফ ইনকাম করবে তত কিন্তু তোমার প্লেজার বা কমফর্ট কিন্তু বাড়তে থাকবে, তত তোমার স্টেবিলিটিও বাড়তে থাকবে সমাজে। তো এগুলো খুব কো রিলেটেড। এবং মজার ব্যাপার হচ্ছে কি, অর্থশাস্ত্র অ্যাকচুয়ালি 1905 অব্দি কিন্তু আমরা এর কোনো ট্রেস পাইনি। 1905 সালের পরে সংস্কৃত স্কলার রুদ্রপটনা শর্মা শাস্ত্রী এই বইটা মানে রিফাউন্ড করেন অ্যাকচুয়ালি। এবং এই বইটা আসার পর অর্থশাস্ত্র কিন্তু বিশাল পরিমাণ পপুলার হয়। এবং আস্তে আস্তে আমরা দেখেছি পরের দিকে গিয়ে অ্যাডাম স্মিথ, জেমকিন্স এরাও ইকোনমিস্ট হিসাবে খুব অনেক ফেমাস হন। তবে টু বি ভেরি স্ট্রেট, চাণক্যর সব থেকে বেশি কন্ট্রিবিউশন আছে গোটা ওয়ার্ল্ডে বিহাইন্ড দ্য বার্থ অফ ইকোনমিক্স। আমি এটা বাংলাতেও লিখে দিয়েছি, সেম জিনিসটা এখানে বাংলাতেও বলা আছে, তোমরা দেখে নিতে পারো। আর একটা জিনিস দেখো, ইকোনমিক্সের আর একটা ডেফিনেশন, তোমরা সবাই নাম শুনেছো জর্জ বার্নার্ড শয়ের। উনি বলেছিলেন দ্য আর্ট অফ মেকিং মোস্ট অফ লাইফ ইজ কল্ড ইকোনমিক্স। উনি বলেছিলেন যে জীবনের সর্বাধিক সদ্ব্যবহার করার শিল্পই হচ্ছে অর্থনীতি। আর্ট অফ মেকিং মোস্ট অফ লাইফ, অর্থাৎ দেখো একটা একটা জিনিস বলি তোমাকে, আমরা কেন পড়াশোনা করছি? আজকে আমরা সবাই পড়াশোনা করছি যাতে আমরা একটা ভালো জব পাই। জব পাওয়া মানে কি, একটা সার্টেন স্যালারি বা একটা সার্টেন ইনকাম, একটা ফিক্সড ইনকাম। এবার কি, সবাই চায় একটু ভালো চাকরি করতে। যে কনস্টেবলের চাকরি করছে সে এসআই হতে চাইছে, যে এসআই হতে চাইছে সে ডাব্লিউবিসিএস হতে চাইছে, যে ডাব্লিউবিসিএস পড়ছে সে আইএস হতে চাইছে। অর্থাৎ এটার পিছনে পাওয়ার একটা তো অবশ্যই ফ্যাক্টর, তার থেকেও বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে মানি, বিকজ তোমার স্যালারি বেশি থাকবে, ঠিক? তো তুমি যেমন চেষ্টা করছো কি বেস্ট দিতে, নিজের মোস্ট দিতে, ঠিক দেখো তুমি যত তোমার আস্তে আস্তে ইনকাম বাড়বে তোমার কিন্তু সমাজে ভ্যালু বাড়বে, ঠিক? যত তোমার ভ্যালু বাড়বে তত তোমার সামাজিক স্তর বাড়বে, অর্থাৎ সোশ্যাল পজিশনও কিন্তু তোমার অটোমেটিক ভাবে বাড়তে থাকবে। তো এটাকেই বলছে দ্য আর্ট অফ মেকিং মোস্ট অফ লাইফ ইজ কল্ড ইকোনমিক্স। ওকে, নেক্সট। আচ্ছা, এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে যেমন দেখো আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে পড়ি, সামাজিক যেসব অ্যাক্টিভিটি, সামাজিক যেসব কার্যক্রম সেগুলো আমরা কিন্তু ইয়ের আন্ডারে পড়ি, সোশিওলজির আন্ডারে পড়ি। তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিস বা অর্থনৈতিক অ্যাক্টিভিটি আমরা কিন্তু ইকোনমিক্সের আন্ডারে পড়বো। যেমন এখানে লিখে দিয়েছি দেখো, যেমন রাজনৈতিক কার্যক্রম রাজনীতি বিজ্ঞান দ্বারা অধ্যয়ন করা হয়, সামাজিক কার্যক্রম সমাজতত্ত্ব দ্বারা অধ্যয়ন করা হয়, ঠিক তেমনি মানব জাতির অর্থনীতির কার্যক্রম অর্থনীতি দ্বারা অধ্যয়ন করা হয়। তাহলে এবার ইকোনমিক অ্যাক্টিভিটিস পৃথিবীতে কত ধরনের হয়? দেখো অনেক ধরনের হয়, আমি কিছু এক্সাম্পল সাইট করেছি। যেমন প্রফিট, লাভ, লস, ক্ষতি, ওয়েজ, মজুরি, অকুপেশন, চাকরি বাকরি, স্যালারি, বেতন, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান, পোভার্টি, এইগুলো মোটামুটি সবই কিন্তু আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিসের আন্ডারে আসছে। দেখো এগুলোর সাথে আমাদের জীবনের অর্থনীতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আজকে দেখো আমি একটা কথা বলি, আজকে ধরো আমি একটা চাকরি করছি, আমি কিন্তু এমপ্লয়েড। কালকে যদি আমার চাকরিটা না থাকে আমি কিন্তু বেকার হয়ে যাব, এবং আমি এপিএল থেকে কিন্তু বিপিএল এ নেমে যেতে পারি, অর্থাৎ আমি পোভার্টি ফেস করতে পারি। আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং অটোমেটিক্যালি ফল করে যাবে, আমার সমাজে ভ্যালুও ফল করে যাবে। তোমাকে একটা পরিষ্কার কথা বলছি, একটা ছেলে যে আজকের সমাজে বেকার তাকে সমাজ কিন্তু অনেক কম ভ্যালু দেয়। তুমি একটা জিনিস রিয়েলিটিতে দেখবে, আজকে ধরো তুমি একটা ভালো চাকরি পেয়ে গেলে, যে ভ্যালু, যে তোমার একটা টাইমে সেই একই মানুষ, যে সমাজ তোমার ওপিনিয়নকে আজকে পাত্তা দেয়নি, সেই ওপিনিয়নটা শুনতেই কিন্তু আজকে 5-5টা লোক দাঁড়িয়ে থাকবে, 50-50টা লোক দাঁড়িয়ে থাকবে। হয়তো তুমি যখন পড়াশোনা করছিলে তুমি হয়তো বলতে কি দিনে মিনিমাম 6-7 ঘন্টা পড়া উচিত, নাহলে গভর্নমেন্ট জব ক্লিয়ার করা মুশকিল আছে। এই কথাটা তখনই সমাজ তোমাকে ভ্যালু দেবে যখন তুমি একটা ভালো পজিশনে যাবে। তো এটা কিন্তু একদম রিয়ালিটি, এটা কিন্তু একদম বাস্তব, কি আজকে যদি আমাদের ভ্যালু বেসড, আমাদের ভ্যালুটা কিন্তু ক্রিয়েট করছে আমাদের ইকোনমিক স্ট্যাটাস, বা আমাদের মূল্য তৈরি করছে আমাদের ইকোনমিক স্ট্যাটাস, বা আমাদের অর্থ তৈরি করছে আমাদের ইকোনমিক স্ট্যাটাস। ওকে,
নেক্সট, ইকোনমিক্সকে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করি। একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে মেসো ইকোনমিক্স, আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। অর্থাৎ দেখো, ইকোনমিক্স বাংলাতেও তাই, ম্যাক্রো অর্থনীতি, মেসো অর্থনীতি, মাইক্রো অর্থনীতি। এবার ঘটনা হচ্ছে আমরা কি করি, আমরা দেখো এখানে আমি তিনটে ভাগ করেছি, ম্যাক্রো, মেসো, মাইক্রো। এবার এই তিনটে জিনিস কি, তিনটে কি জিনিস? দেখো আমি তোমাকে একটা খুব ইজি এক্সাম্পল দিচ্ছি। দেখো, মাইক্রো, যখন এখানে ইন্ডিভিজুয়াল লেভেলের কথা হচ্ছে, ইন্ডিভিজুয়াল লেভেলের কথা হচ্ছে, তোমার নিজের, ধরো একটা ছেলের কথা বলছি, স্বপন, স্বপনের স্যালারি কত, স্বপনের ওয়েজ কত, এগুলো যখন আমি বলবো, একটা ইন্ডিভিজুয়াল লেভেল কনসিডার করবো, সেটা কিন্তু মাইক্রো, মানে ক্ষুদ্র। ঠিক, যখন আমি এটাকে বড় লেভেলে বলবো, কি, ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কার, কোন দেশের, ইন্ডিয়ার, যখন অনেক বড় লেভেলে, এবং স্বপ্নের মতো হাজার হাজার কোটি কোটি মানুষের ইনকামকে অ্যাড করলে আমি ন্যাশনাল ইনকাম পাবো, ঠিক এরকম ভাবে যখন বড় লেভেলে আমি চলে যাব, অনেক উচ্চ স্তরে গিয়ে আমি কথা বলবো, একটা দেশের পার্সপেক্টিভে কথা বলবো, একটা এরিয়ার পার্সপেক্টিভে কথা বলবো, তখন সেটাকে কিন্তু বলবো আমি ম্যাক্রো ইকোনমিক্স। আর এই দুটোর মাঝামাঝি যে স্তরটা, সেটাকে আমরা বলি কিন্তু মেসো ইকোনমিক্স। আজকের এই ছোট্ট ভিডিওটা শুধু ইকোনমিক্সের ডেফিনেশন আমরা স্টাডি করলাম, এবং ছোট্ট করে আমরা দেখার চেষ্টা করলাম কি ইকোনমিক্সের টাইপস গুলো কত। আমরা নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে আরো ডিফারেন্স গুলো আনবো, আরো নতুন নতুন টপিকস এক্সপ্লোর করব। আমরা চেষ্টা করব এটা দেখার কি ইকোনমি আর ইকোনমিক্সের ডিফারেন্স কি, ইকোনমি কতগুলো মডেল অফ ইকোনমিক মডেল হয়, কত ধরনের ইকোনমি হয়, কত সেক্টর ইকোনমি হয়। ইন ফিউচার আমরা সমস্ত ভিডিওস নিয়ে আসবো। তো তোমাদের যদি কোনো ডাউটস বা কোনো প্রবলেম থাকে, তোমরা কমেন্টে জানাতে পারো। প্লাস তোমরা আমাদের চ্যানেলকে লাইক করতে পারো, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, এবং অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে পারো। এটা এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেসের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যদি অফলাইন কোর্সের জন্য ইন্টারেস্টেড হও, তাহলে তোমরা এই নাম্বারগুলোই যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে কথা বলতে পারো। নমস্কার ছাত্ররা, তোমরা